কিন্তু এটি একটি কূটনৈতিক সতর্কবার্তা। ডক্টর ইউনূসকে বলেছেন, লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে মনে করে এবং গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা তারা আগ্রহ প্রকাশ করেছে। আই রিপিট ইট, একটি কূটনৈতিক সতর্কবার্তা। আমার দৃষ্টিতে এই চিঠি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারেক জিয়া রিটার্নিং সম্বন্ধে কি বলল সেটাও আরেকটা পয়েন্ট। তাকে বলা হলো যে উনি কিন্তু বলেছেন গত আমি বলবো 72 ঘন্টার ভিতরে বা মনে করেন গত 5 দিনের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন, তারেক জিয়া সম্বন্ধে মন্তব্য করেছেন যে ওনার দেশে ফেরাটা আপনারা নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে দেখবেন বা ভারত সেটা সেইভাবে দেখছে। অতএব প্রথম গেল ইউনাইটেড স্টেটস এর ক্যাপিটাল হিলের চিঠি, দ্বিতীয় সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো ভারত। দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে। ফরেন অ্যাফেয়ার্স কমিটি অফ কংগ্রেস, দ্যাট মিনস কংগ্রেশনাল কমিটি, আপনি যদি ওইভাবে নেন, ফরেন অ্যাফেয়ার্স কমিটি ইউএস কংগ্রেস, এবং সেখানকার যারা এই কমিটির মেম্বার তাদের মধ্যে 5 জন এটা সাইন করেছেন। এটা সাইন করার মধ্যে একজন আছেন যিনি হলেন আবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, তিনি হলেন বিল হুইজেঙ্গা। আর গ্রেগরি ডব্লিউ মেক্স যিনি হলেন র্যাঙ্কিং মেম্বার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, এবং আরেকজন হলেন সিডনি কামলাগার ডব যিনি হলেন র্যাঙ্কিং মেম্বার দক্ষিণ এশিয়া বিষয়ক উপ কমিটি, এবং সেই সাথে খুব রিমার্কেবল যারা ইনফ্লুয়েন্সিয়াল দুইজন, জুলি জনসন এবং থমাস আর সুওজি, এই দুইজন মার্কিন কংগ্রেসের সদস্য এবং তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল। তারা যে কথাটুকু ডক্টর ইউনূসকে বলেছেন, লিখেছেন, সেটা হলো আপনার প্রশ্নের উত্তরে। আপনি আমাকে প্রথমে বলছেন যে ডক্টর ইউনূস কি আমেরিকা সিগন্যাল পেয়ে গেল কিনা, সেফ এক্সিট কিনা। সেফ এক্সিট কিনা এটা আমি আর আপনি সরাসরি না বলতে পারলেও আমরা যে বিষয়টা বলতে পারি, চিঠি আজকে আর পড়ব না। আজকে চিঠি থেকে 3টি বিষয় যেটা বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই কমিটি বলছে, সেটা প্রথমত বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এটা একদম স্পষ্ট করে লেখা সেখানে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের মতামত প্রতিফলিত হয় না। এই চিঠির প্রথমেই তাকে ডক্টর ইউনূসকে একটা ধন্যবাদ তারা জানিয়েছেন যে একটা নির্বাচনের দায়িত্ব আপনি নেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি সেখানে একটু হাস্যরস সবসময় করে আসছি যে ডক্টর ইউনূসকে কিন্তু কেউ গান পয়েন্টে অনুরোধ করেন যে ভাই আমরা তো নাই, আপনি এসে দেশকে উদ্ধার করেন। অতএব ওনাদের ধন্যবাদ ওনারা জানিয়েছেন, কিন্তু প্রশ্ন রেখে গেছেন যে একটা রাজনৈতিক দলকে বন্ধ রেখে বা তাদের কার্যক্রম বন্ধ রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন। এবং সেখানে উল্লেখ করেছেন, এটা দ্বিতীয় আমার দেখা, আমার এই চিঠি থেকে নেয়া, সে তাদের চিঠি থেকে দ্বিতীয়, সেখানে উল্লেখ করেছেন 2024 সনের এবং 2018 সনের নির্বাচনকে আমেরিকান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক এই সুষ্ঠু এবং অবাধ বলে মনে করেনি। এইটা একটা বিশেষ সিগন্যাল যে আপনি যদি আবার আগের মতন নির্বাচন করেন তাহলে আপনার পরিণতি আপনি তো দেখতেই পাচ্ছেন। আগের সরকার 2টা নির্বাচন করেও তারা টিকতে পারেনি। অতএব আপনাকে এই সিগন্যালটা আমাদের মনে হয় ব্যাখ্যা না করলেও বুঝতে পারবে আপনার যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন। এই চিঠির তৃতীয় ধাপে আমি যেটা পেয়েছি সেটা হলো তারা বলছে সমষ্টিগত শাস্তির প্রশ্ন নিয়ে কথা তুলেছেন, যেমন পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। অতএব আমাদের একটি কথা এখানে মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ দিকটা হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে মনে করে এবং গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা যদি বলি এটা কি একটা হুমকি, আমি বলবো এটা হুমকি নয়, কিন্তু এটি একটি কূটনৈতিক সতর্কবার্তা। আই রিপিট ইট, একটি কূটনৈতিক সতর্কবার্তা। আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। এটি উপেক্ষা করার বিষয় নয়। অতএব আমরা যদি এটাকে
কাউন্ট করি, এটা একটা পয়েন্ট হিসেবে কাউন্ট করি। সেকেন্ড পয়েন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারেক জিয়া রিটার্নিং সম্বন্ধে কি বলল সেটাও আরেকটা পয়েন্ট। তাকে বলা হলো যে উনি কিন্তু বলেছেন গত আমি বলবো 72 ঘন্টার ভিতরে বা মনে করেন গত 5 দিনের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন, তারেক জিয়া সম্বন্ধে মন্তব্য করেছেন যে ওনার দেশে ফেরাটা আপনারা নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে দেখবেন বা ভারত সেটা সেইভাবে দেখছে। অতএব প্রথম গেল ইউনাইটেড স্টেটসের ক্যাপিটাল হিলের চিঠি, দ্বিতীয় সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হলো ভারত, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন এটাকে আনলাম। তৃতীয়ত এখন দেখুন, যেটা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কিন্তু আমি দেখলাম এক সপ্তাহে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন ফ্যান্টাস্টিক। সেখান থেকে আমি উদ্ধৃতি নিয়ে প্রথমেই বললাম যে জুলাই ষড়যন্ত্রের প্রথম সারির সকলেই চলে যাচ্ছে জামাতে। কেন চলে যাচ্ছে? এটা কি তাদের সেফ এক্সিট? যদি এটা তাদের সেফ এক্সিট কেউ মনে করতে পারে, কিন্তু তাদের জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের এবি পার্টি সকলেই এখন যখন দেখছে যে এখানে খেলাটা জমে গেছে অন্য প্ল্যাটফর্মে, অন্যভাবে, সেখানে তাদের সেই জুলাইয়ের যে তারা যে মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে যে ব্ল্যাকমেইল করে তাদের সিস্টারদেরকে বাদ দিয়ে তারা এখন জামাতের কোলে গিয়ে তারা চেষ্টা করছে সেফ থাকার জন্য। হোয়াট অ্যাবাউট ডক্টর ইউনূস? লেট মি টেল ইউ অ্যাবাউট ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যেটা একটা মনস্টারের মতন উনি অ্যাক্ট করেন, উনার আসলে কোনো প্রতিক্রিয়া হয় না, বিক্রিয়া হয় না। উনাকে দেখবেন যে উনি কোনো ধরনের ক্রিয়া করেন না, এবং এই যে তাদের একটা নিজেদের তৈরি একজন সন্ত্রাসীকে নিজেরা হত্যা করে যে একটা জানাজার আয়োজন করা হলো, সেখানে দেখবেন তার টুপি মাথায়, এই ডক্টর ইউনূসের টুপি মাথার অবস্থানটা দেখবেন যে কত ধরনের ফেক বিষয়টা দেখা যায়। মানে অতএব ডক্টর ইউনূস মনে করে যে ফ্রান্স অথবা আমেরিকা, কারণ ফ্রান্সে তার প্রচুর ইনভেস্টমেন্ট, ডকুমেন্ট গুলো আমার কাছে আছে, আপনাকে শেয়ার করবো পরে, প্রচুর ইনভেস্টমেন্ট, ফ্রান্স তাকে নিয়ে যেতে পারে, অথবা আমেরিকার আমরা বিশ্বাস করি, যদিও এটা আমার মুখ দিয়ে বললে আবার প্রমাণ চাবে মানুষ, প্রমাণও আমি করতে পারবো যে উনি আমেরিকান নাগরিক, সেই হিসাবে আমেরিকাতে হয়তোবা উনি সেফ এক্সিট পাবেন। কিন্তু যত সেফ এক্সিটের কথাই বলা হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষিতটা একটু ভিন্ন এই জন্যে যে সেখানে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত খুবই, আমি বলবো যে টালমাটাল অবস্থা। অতএব যেহেতু একাধারে তাদের জামাতের নিয়ন্ত্রিত বিচার বিভাগ, জামাতের নিয়ন্ত্রিত অন্যান্য বিভাগ, বিচার বিভাগের কথাটাই বলি, তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। অতএব এখানে ইতিমধ্যে বাংলাদেশে যেহেতু, আমি যদি এইভাবে বলি যে আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক প্রক্রিয়া একসঙ্গে গতিশীল, শুধু একটি বিবৃতি নয়। 23শে ডিসেম্বর তারিখে মার্কিন কংগ্রেসের যে 5 জন সিনিয়র যে চিঠি লেখলেন, তার প্রেক্ষিতে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার যে বিষয়টা এখন করছেন, তারা কিন্তু আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন। এটা করার একটা মৌলিক কারণ হতে পারে সেফ এক্সিট, যে আমাদেরকে যদি সেফ এক্সিট দেওয়া হয়, মানে যেটা আমি একটা যুদ্ধক্ষেত্র থেকে উদাহরণ দিতে পারি, ইউক্রেনকে এখন বেশি করে আক্রমণ করছে রাশিয়া, এর অর্থ কিন্তু রাশিয়া যদি আসলেই তাদের টেবিলে বসতে হয়, তাহলে যাতে সেখানে তাদের হাতে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি থাকে দেন দরবার করার জন্য। আমার মনে হচ্ছে অতএব আপনার সাথে আমি এইভাবে একমত হতে পারি যে ইয়েস, সেফ এক্সিটের বিষয়ে কথা হচ্ছে, এবং গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তারা, কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই সেফ এক্সিটটা আসলে তাদের জন্য সেফ হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, আমার অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, একটি করে আমি করতে চাই। ধরেন এরকম চাপ গত 16 বছরে আওয়ামী লীগের উপর অনেক দিয়েছে আমেরিকা, আওয়ামী লীগ সেগুলিতে কর্ণপাত করেনি। এখন ডক্টর ইউনূসের সরকার যদি সেগুলিতে কর্ণপাত না করে, তাহলে কি হবে? কিছু হবে? আপনি প্রশ্নটা সঠিকভাবে তুলে ধরেছেন। প্রশ্নটা তুলে ধরার একটা কারণ আমি মনে করি যে আপনি বুঝতে চাচ্ছেন যে এই সরকার কতটুকু ভার নিতে পারে। আর শেখ হাসিনা সরকার তো আমরা দেখলাম যে একাধারে 16 বৎসর বোধ হয় উনি ছিলেন, বা 15 বছর
6 মাস উনি ছিলেন ক্ষমতায় এবং নির্দ্বিধায়। যেই 24 ঘন্টায় ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা উনি যদি আরো 24 ঘন্টা আগে রিয়েক্ট করতেন বা অ্যাক্ট করতেন, হয়তো বা অন্য ভাবে উনি নিয়ন্ত্রণ করতে পারতেন। ডক্টর ইউনূসের চারিদিকে একটি শক্তি, সেই শক্তিটা সম্বন্ধে আমরা জানি। আন্তর্জাতিক ভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেটাও আমরা জানি। বাংলাদেশের ভিতরে দুইটা পক্ষ ডক্টর ইউনূসকে মূলত সরাসরি সাপোর্ট দিচ্ছে। একটা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই বিষয়ে যদি কারো কোনো দ্বিধা থাকে, আমি তাদের সাথে আর এই বিষয়ে আলাপ করতে চাই না। বারবার প্রমাণ করতে হবে না যে এই সশস্ত্র বাহিনী ইউনূসের মূল চালিকা শক্তি। সেই সাথে বাংলাদেশের ৭১-এর যে পরাজিত শক্তি, যারা প্রতিশোধ পরায়ণতার কারণে এমনকি বিএনপিকে অন্ধকারে রেখে মেটিকুলাসলি ডিজাইনে তারা যুক্ত হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ভিতরে থেকে তারা এই কাজটুকু করে তারা এত ক্ষমতাসীন হয় যে তারা এই মুহূর্তে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু প্রেশার এমন একটা জিনিস আন্তর্জাতিক, ভারতের দেখুন, ভারতের বিষয়টা যদি আমি আর আপনি আলাপ করি, এখানে একটা সুস্পষ্ট বিষয় রয়ে গেছে। ৭১ সনের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের বাংলাদেশের মুজিবনগর সরকারের অধীনে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেনি। ভারত বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করেছে যখন ভারতকে পাকিস্তান আক্রমণ করে বসে। অতএব আমরা যদি এইভাবে দেখি যে ভারত কখন ভারত কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকেনি, পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে পশ্চিম থেকে। ভারত বলল ওকে, আমরা তোমাদের ল্যান্ডকে দখল করে নিব, এবং তারা পূর্ব পাকিস্তান দখল করে নিল। ৯৩,০০০ সৈন্যবাহিনী, নিঃশর্ত আত্মসমর্পণ, ইনক্লুডিং অল অক্সিলিয়ারি ফোর্স উইদাউট এনি কন্ডিশন। এখন এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্তমান কথা অনেক হতে পারে, বর্তমান যে সরকার, এই সরকারের যে কিছু গুন্ডা বাহিনী, তারা যে নিয়ত বলে যে আমাদের প্রথম স্বাধীনতা ১৯৪৭ সনে, আমাদের দ্বিতীয় স্বাধীনতা ২০২৪ সনে, তারা নিজেরাই যদি ৭১-কে অস্বীকার করে, তাহলে ইতিহাসের পাতায় গিয়ে আমরা যদি ফিরে যাই, তাহলে ভারতের প্রধানমন্ত্রী যে বিজয় দিবস পালন করে আর বাংলাদেশের নাম নেয় না, সেটা তো আমাদের জন্য একটা বিরাট সমস্যার বিষয়। কারণ তারা বলবে যে তোমরা নিজেরাই যদি ৭১ না করে থাকো, তাহলে ১৬ই ডিসেম্বর তো পাকিস্তান এই ল্যান্ড আমাদের কাছে তুলে দিয়েছে, এটা তো আমাদের ইয়ে হবে, আমাদের যেটাকে আন্ডারে থাকবে, তোমরা নিজেরাই তো এই স্বাধীনতা নিচ্ছ না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা তুলে ধরলাম এই জন্যে যে এই সেফ এক্সিটের জন্য প্রেশার কতটুকু নিতে পারবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যে কথাটা ৭১ সনে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমরা স্বাধীন হলাম, সেই স্বাধীনতা আসলে যৌথ বাহিনীর কথা বললেও ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরার কাছে ৯৩,০০০ সৈন্যবাহিনী অক্সিলিয়ারি ফোর্স সহ আত্মসমর্পণ করে, এটা কিন্তু বাংলাদেশের বাহিনীর কাছে করেনি। অতএব এই বিষয়গুলো যদি একত্রিত ভাবে করি, ভারত যদি সেখান থেকে ফিরে না আসতো, বাংলাদেশকে যদি স্বাধীনতা, বাংলাদেশকে যদি তারা বলতো যে না, মুজিবনগর সরকার উই ডোন্ট কেয়ার, আমরা পেয়ে গেছি, তাহলে কি ঘটতো? সেই ঘটনাটার প্রেক্ষিতে এটা তুলে ধরলাম এই জন্যে যে এই প্রেশারটা আসবে যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, এবং এই বন্ধুত্ব নিঃশর্ত নয়, এই বন্ধু ছিল যে যাতে উগ্রবাদ। একটুখানি আপনাকে একটু কারেকশন দিতে চাই, সেটি হচ্ছে যে ভারতের কাছে আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে। যৌথ বাহিনীর প্রধান ছিলেন অরোরা, সেই হিসেবে অরোরার কাছে, কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এটি কিন্তু নয়। সারেন্ডার্স এর যে কপি, ওখানে কিন্তু যৌথ বাহিনীর কথা আছে। জি, আপনি কন্টিনিউ করুন। এক্স্যাক্টলি আমি কিন্তু এই ঐতিহাসিক সত্যটা বলেই কথা বলছি। ঐতিহাসিক সত্যটাকে আমরাই তো অস্বীকার করছি। আমাদের দেশের যে এখনকার যে যাদের কথা যারা, তারা অস্বীকার করছি, তারা বলছি ৪৭-এর পর ২০২৪। অতএব ওইটা যদি না থাকে, তাহলে তো সেখানে আর যৌথ বাহিনীর অবস্থানও থাকে না। আমরা দেখতে পাচ্ছি জেনারেল অরোরা, আমরা দেখতে পাচ্ছি, এবং ভারতের প্রধানমন্ত্রী সে আবার সেই কথা উল্লেখ করেননি বাংলাদেশের কথা। অতএব আমি যেটা এটাতে সিগন্যাল দিতে চাচ্ছি যে ৭১
সনে বাংলাদেশ স্বাধীনতার সময় ভারতের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা হলো তাদের পূর্বে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ভারতের জন্য কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি হবে না, চারণভূমি হবে না, এই ধরনের চিন্তা চেতনার ভিতর থেকে। অতএব বাংলাদেশ যদি সেখান থেকে আবার চলে যায় পাকিস্তানের মতন, তাহলে এই প্রেশার ভারত সবচেয়ে বেশি আসবে বাংলাদেশের উপরে, এই বর্তমান সরকারের উপরে। আন্তর্জাতিকভাবে রাশিয়া দেখুন, তারাও তাদের মতামত ইতিমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং ৭১ সনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল। অতএব আমি এর মাধ্যমে বুঝাতে চাই যে ১৫ বা ১৫ বছর ৬ মাস শেখ হাসিনা যেভাবে প্রেশার নিয়েও দেশ পরিচালনা করেছিলেন, কারণ তার সাথে ছিল বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া, তার সাথে ছিল বিশ্বের এমনকি ব্রিটেন, এমনকি আমেরিকা। আমি অন্তত পক্ষে ২০-২৫ বার প্রশ্ন তুলেছি স্টেট ডিপার্টমেন্টে যে শেখ হাসিনার সরকারকে আমেরিকা আপনারা নিঃশর্ত নয়, বিভিন্ন ভাবে আপনারা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ থেকে সমস্ত টেরোরিজমের মূল উৎপাদন করেছেন। এখন ভবিষ্যতে এই সরকারকে সহযোগিতা যদি আপনারা না করেন, আবারও তো উগ্র সন্ত্রাসবাদ ফিরে আসবে। ঘটনা কিন্তু সত্য হলো, উগ্রবাদ ফিরে এসেছে এবং সেই সাথে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু নিজে জানেন যে ডক্টর ইউনূস ২০১৬ সনে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্যারিসের ইউনিভার্সিটিতে যে একটি ওই বিশ্ব বা আমেরিকা একটি রাহুগ্রাসে গ্রস্ত, সেই কথাটা কিন্তু ওনার টেবিলে ভিডিও ডকুমেন্ট সহ আছে। অতএব এই সরকার কোনো ধরনের প্রেশার নেওয়ার সক্ষমতা রাখে না। আপনাকে আমি এটাও বলতে পারি যে দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে।